আজকে আমরা পিকে দে সরকারের বই থেকে ট্রান্সলেশনের যে এক্সারসাইজ পার্টগুলো আছে সেখান থেকে ট্রান্সলেশনের 4টে প্যাসেজ দেখব। প্যাসেজ নাম্বার 46, 21, 28 অ্যান্ড 20। ঠিক আছে, তাহলে প্রতিদিনকার ক্লাসের মতো আমরা আজকেও 100 লাইকের টার্গেট রাখছি। আশা করছি আপনারা খুব শীঘ্রই করে দেবেন। যারা এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হননি তারা ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আছে, সেখান থেকে গিয়ে যুক্ত হয়ে যান। তাহলে আমরা প্রতিদিন বেসিকে যে সমস্ত হোম টাস্কগুলো প্রোভাইড করে থাকছি সেইগুলো এবং তার সাথে সাথে তার যে প্রিভিয়াস আপডেটস এবং অ্যানাউন্সমেন্ট সেগুলো কিন্তু সেখান থেকে পেয়ে যাবেন। চলুন তাহলে আজকে ক্লাসটা শুরু করা যাক। ফার্স্ট আপনারা ভিডিওটাকে পজ করে এই যে 46 নম্বর প্যাসেজটা আছে এটা বারংবার ভালো করে পড়ে নিন, তারপরে আমরা এগোবো। ঠিক আছে, পড়া হয়েছে, চলুন তাহলে এগোই। দেখুন কি বলা হচ্ছে, ভালো করে যদি পড়ে থাকেন তাহলে বুঝতে পারবেন। দেখুন ফার্স্ট লাইনটা কি বলছে এখানে বলছে রেলগাড়ি এক স্টেশনে আসিয়া উপস্থিত হইল, জাস্ট ফিনিশড বলছে, কিন্তু প্যাসেজ অনুযায়ী যদি আপনি ধরতে চান তাহলে কিন্তু আপনাকে এটা পাস্ট ইনডিফিনিটে কিন্তু লিখতে হবে, প্রেজেন্ট পারফেক্টে কিন্তু লেখা যাবে না। ঠিক আছে, তাহলে রেলগাড়ি এক স্টেশনে আসিয়া উপস্থিত হইল মানে হচ্ছে একটি স্টেশনে এসে উপস্থিত হয়েছিল। ঠিক আছে, তাহলে কিন্তু পাস্ট ইনডিফিনিটে কিন্তু বিষয়টাকে আমরা লিখবো। দেখুন কিভাবে লেখা হচ্ছে বিষয়টা, কে উপস্থিত হয়েছিল, রেলগাড়ি। যেহেতু এখানে রেলগাড়ি একটা নির্দিষ্ট করে বলা হচ্ছে না তাই আমরা আ ট্রেন লিখলাম। ঠিক আছে, দি ট্রেন কিন্তু লিখলাম না। তাহলে আ ট্রেন অ্যারাইভড মানে উপস্থিত হয়েছিল, সেকেন্ড ফর্ম পাস্ট ইনডিফিনিট, অ্যাট আ স্টেশন। বোঝা গেছে বিষয়টা? তাহলে আ ট্রেন অ্যারাইভড অ্যাট আ স্টেশন মানে একটা রেলগাড়ি একটা স্টেশনে এসে উপস্থিত হয়েছিল। ঠিক আছে, বোঝা গেছে। সেকেন্ড সেন্টেন্সটা লক্ষ্য করুন কি বলা হচ্ছে। দেখুন এখানে বলা হলো এক ভদ্রলোক রেলগাড়ি হইতে নামিয়া কুলি কুলি বলিয়া ডাকিতে লাগিলেন। তাহলে এই যে নামিয়া ব্যাপারটা আসছে, তাহলে আপনাকে কি করতে হবে, অবশ্যই কিন্তু পার্টিসিপল করলেই কিন্তু বেটারটা হবে। ঠিক আছে, তার মানে কীরকমভাবে বিষয়টাকে করবো আমরা, গেটিং ডাউন ফ্রম দি ট্রেন মানে ট্রেন থেকে নেমে বা রেলগাড়ি থেকে নেমে, এরকমভাবে কিন্তু আমরা বিষয়টাকে শুরু করব। দেখুন কীভাবে করা হচ্ছে বিষয়টাকে, কি করা হলো ভালো করে দেখবেন। গেটিং ডাউন ফ্রম দি ট্রেন মানে রেলগাড়ি থেকে নেমে। ঠিক আছে, কে চিৎকার করা শুরু করেছিল, ভদ্রলোকটি। তাহলে আ জেন্টেলম্যান, ঠিক আছে, এক ভদ্রলোক শুরু করেছিল, তাহলে আ জেন্টেলম্যান লেখা হলো, দি লেখা হলো না কারণ এখানে কিন্তু নির্দিষ্ট করে বলা হয়নি। তাহলে আ জেন্টেলম্যান স্টার্টেড টু শাউট মানে চিৎকার করতে শুরু করলো, ফ কুলি মানে কুলির জন্য। ঠিক আছে, কুলি কুলি যে ব্যাপারটা আছে সেটাকে কিন্তু আমরা সেন্সটাকে ধরে কিন্তু এরকমভাবে লিখলাম কি, আ জেন্টেলম্যান স্টার্টেড টু শাউট ফর কুলি। ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার হয়েছে তাহলে? আচ্ছা, নেক্সট সেন্টেন্সটা দেখুন কি বলা হচ্ছে এখানে বলা হলো তাহার সঙ্গে একটি ছোট ব্যাগ ছিল। তাহলে তাহার সঙ্গে একটি ছোট ব্যাগ ছিল, কীভাবে লিখবো, অবশ্যই কিন্তু পাস্টেই লিখবো বিষয়টাকে, যে কি হি হ্যাড আ ব্যাগ উইথ হিম। একদম সহজ ব্যাপার। ঠিক আছে, আচ্ছা নেক্সট সেন্টেন্স দেখুন কি বলা হচ্ছে ভালো করে বুঝবেন। এই ব্যাগটির ভারও অধিক ছিল না, তার মানে কি এই ব্যাগটির ভারও অধিক ছিল না। বিষয়টাকে আমরা কীভাবে লিখছি ভালো করে ফলো করুন, কি দি ওয়েট অফ দিস ব্যাগ, এরকমভাবে আমরা শুরু করবো বিষয়টা। দেখুন দি ওয়েট অফ দিস ব্যাগ ওয়াজ নট টু মাচ মানে এই ব্যাগটির ভার কিন্তু বেশি ছিল না। ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার হচ্ছে, একদম সহজ লাইন। আচ্ছা নেক্সট সেন্টেন্সে দেখুন কি বলা হচ্ছে এখানে বলা হচ্ছে সেই ছোট স্টেশনে কোনো কুলি না পাওয়ায় ভদ্রলোকটি অত্যন্ত বিপন্ন হইলেন। তাহলে ভদ্রলোকটি বিপন্ন হইলেন এই বিষয়টাকে আমরা কিভাবে করব, কে বিপন্ন হয়েছিলেন, ভদ্রলোকটি। তাহলে সাবজেক্ট হিসেবে দি জেন্টলম্যান লিখবো, এইবারে কিন্তু দি জেন্টলম্যান লিখবো। ঠিক আছে, কারণ একবারে উল্লেখ করা হয়ে গেছে তাই আমরা দি জেন্টলম্যান লিখবো। দেখুন কি বলা হচ্ছে কি দি জেন্টলম্যান ফেল্ট ভেরি ডিস্ট্রেসড মানে ভদ্রলোকটি বিপন্ন হইলেন। কেন বিপন্ন হইলেন, নট ফর গেটিং এনি কুলি কোনো কুলি না পাওয়ার জন্য, অ্যাট দ্যাট স্মল স্টেশন সেই ছোট্ট স্টেশনে। বিষয়টা ক্লিয়ার হয়েছে? তাহলে কীভাবে করা হলো, তাহলে কিন্তু পাস্টেই কিন্তু বিষয়টাকে আমরা করলাম, পাস্ট ইনডিফিনিটেই কিন্তু লেখা হয়েছে। ঠিক আছে, দেখুন ভালো করে ফলো করুন। দি জেন্টলম্যান ফেল্ট সেকেন্ড ফর্ম ইউজ করা হচ্ছে, তাহলে দি জেন্টলম্যান ফেল্ট ভেরি ডিস্ট্রেসড মানে জেন্টলম্যানটি খুব ডিস্ট্রেসড মানে বিপন্ন বোধ করলেন, অত্যন্ত বিপন্ন বোধ করলেন। যেহেতু অত্যন্ত বলা হয়েছে তাই আমরা ভেরি লিখলাম। ঠিক আছে, কিসের জন্য, নট ফর গেটিং এনি কুলি অ্যাট দ্যাট স্মল স্টেশন। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে তাহলে বিষয়টা? আচ্ছা নেক্সট সেন্টেন্স দেখুন কি বলা হচ্ছে এখানে বলা হলো এমন সময় একজন অপরিচিত লোক ভদ্রলোকটির সামনে উপস্থিত হইল। তাহলে এমন সময় বলতে আপনি ইন দি মিন টাইম লিখতে পারেন। ঠিক আছে, আচ্ছা কে উপস্থিত হয়েছিল, একটা অপরিচিত লোক। তাহলে অপরিচিত লোককে আপনি কি করবেন, স্ট্রেঞ্জার লিখবেন। ঠিক আছে, এরকমভাবেই কিন্তু আমরা বিষয়টাকে করব। উপস্থিত হয়েছিল তাহলে অ্যাপিয়ার্ড ভার্বের সেকেন্ড ফর্ম পাস্ট ইনডিফিনিটে করব। ঠিক আছে, সামনে বিষয়টা আসছে আমরা ইন ফ্রন্ট লিখতে পারি বা বিফোরও কিন্তু লিখতে পারি, আমরা বিফোর দিয়েই দেখাবো। দেখুন কি বলা হচ্ছে বিষয়টাকে ভালো করে দেখুন, কি ইন দি মিন টাইম মানে এমন সময়। ঠিক আছে, কে উপস্থিত হয়েছিল, আ স্ট্রেঞ্জার। ঠিক আছে, আ স্ট্রেঞ্জার অ্যাপিয়ার্ড বিফোর দি
ম্যান। ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার হচ্ছে, একজন অপরিচিত লোক এসেছিল, এই বিষয়টা কিন্তু নির্দিষ্ট করে বলা নেই, তাই কিন্তু এ লিখলাম। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে বিষয়টা। আচ্ছা, নেক্সট দেখুন পরবর্তী সেন্টেন্সটা কি বলা হচ্ছে এখানে। এখানে বলা হলো সে বলিল, তাহলে সে বলিল হি সেড লিখবো। ঠিক আছে, বলেছিল এরকম সেন্সটা আসবে, প্রেজেন্ট পারফেক্ট কিন্তু লিখতেই পারবেন না, সে বলিল মানে সে কিন্তু বলেছিল। ঠিক আছে, আচ্ছা, মহাশয় আপনি এ ব্যাগটি লইবার জন্য একটি কুলি ডাকিতেছেন, আসুন আমি এটি লইয়া যাইতেছি। তার মানে এই যে বিষয়টা আছে, যেমনভাবে কিন্তু ডিরেক্ট স্পিচে আছে তেমনভাবে কিন্তু আমরা ডিরেক্ট স্পিচে লিখবো এবং প্রেজেন্টে লিখতে হবে। ঠিক আছে, দেখুন কীভাবে করছি, বিষয়টা ভালো করে ফলো করুন। সে বলিল, তাহলে হি সেড লেখা হলো, মহাশয় তাই লিখলাম স্যার। ঠিক আছে, আপনি এ ব্যাগটি লইবার জন্য একটি কুলি ডাকিতেছেন, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসে লিখতে হবে। তাহলে ইউ আর কলিং আ কুলি টু ক্যারি দিস ব্যাগ। ঠিক আছে, এই ব্যাগটি বহন করার জন্য আপনি একটি কুলি ডাকিতেছেন, লেখা হলো। ঠিক আছে, বিষয়টা বোঝা গেল। তারপর দেখুন, আসুন আমি এটি লইয়া যাইতেছি, তাহলে আসুন আমি এটি লইয়া যাইতেছি সেন্সটাকে ধরুন কি, লেট মি ক্যারি ইট, মানে আমাকে এটা বহন করতে দিন। ঠিক আছে, আসুন আমি এটা লইয়া যাইতেছি, আমি এটা বহন করছি, এই যে বিষয়টা আসছে তার মানে কি, আমাকে এটা বহন করতে দিন, তাই লেখা হলো লেট মি ক্যারি ইট। ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার হচ্ছে, ডিরেক্ট স্পিচেই কিন্তু বিষয়টাকে আমরা লিখলাম এবং প্রেজেন্টেই কিন্তু বিষয়টাকে লিখতে হবে যেহেতু ডিরেক্ট স্পিচে আছে। আচ্ছা, নেক্সট সেন্টেন্স দেখুন কি বলা হচ্ছে এখানে। এখানে বলা হলো নির্দিষ্ট স্থানে পৌঁছাইলে, তাহলে নির্দিষ্ট স্থানে পৌঁছাইলে বিষয়টা কিন্তু আমরা পার্টিসিপল করে করব। ভদ্রলোকটি বাহককে কয়েকটি পয়সা দিতে গেলেন, এই যে পয়সা দিতে গেলেন, এই বিষয়টা কিন্তু অনেকের ভুল হচ্ছে। পয়সা দিতে গেলেন মানে কি, পয়সা দিতে ইচ্ছা প্রকাশ করেছিলেন। ঠিক আছে, পাস্ট ইনডিফিনিটে কিন্তু আমরা বিষয়টাকে করবো। দেখুন কি বলা হচ্ছে, বিষয়টা ভালো করে ফলো করুন। কি বলা হলো, রিচিং অ্যাট দিস ডেস্টিনেশন মানে নির্দিষ্ট স্থানে পৌঁছাইলে। ঠিক আছে, তারপরে কি হলো, কে পয়সা দিতে ইচ্ছা প্রকাশ করেছিল, ভদ্রলোকটি, তাই লেখা হলো দি জেন্টলম্যান। ঠিক আছে, দি জেন্টলম্যান উইশড, পাস্ট ইনডিফিনিটে লেখা হচ্ছে দি জেন্টলম্যান উইশ টু পে সাম প্যাইসে। এই যে সাম প্যাইসে ব্যাপারটা আছে, সাম প্যাইসে PAISE, এটা কিন্তু প্লুরাল ফর্ম। ঠিক আছে, আর সিঙ্গুলার কিন্তু পয়সা হয়, PAISA হয়। ঠিক আছে, তাহলে টু পে সাম প্যাইসে টু দি ক্যারিয়ার, মানে সেই যে বাহক, সেই বাহকটা কিন্তু কিছু পয়সা দিতে গেলেন মানে হচ্ছে তিনি ইচ্ছা প্রকাশ করেছিলেন। ঠিক আছে, সেই সেন্সটাই বোঝাচ্ছে, তাই কিন্তু সেই সেন্সটাই ধরে কিন্তু আমরা করলাম। বোঝা গেছে। আচ্ছা, নেক্সট সেন্টেন্স দেখুন কি বলা হচ্ছে এখানে। এখানে বলা হলো সেই অপরিচিত ব্যক্তি হাসিয়া বলিল, তাহলে সেই অপরিচিত ব্যক্তিটি হেসেছিল এবং বলেছিল, কম্পাউন্ডে করব। ঠিক আছে, পার্টিসিপেলও করতে পারেন, কোনো অসুবিধা নেই, আমরা কম্পাউন্ডে করছি। আচ্ছা, তারপরে দেখুন, আমি কুলি নই, আমার নাম ঈশ্বরচন্দ্র শর্মা। তাহলে আমি কুলি নই, এই যে ডিরেক্ট স্পিচ যেটা আছে সেটা কিন্তু প্রেজেন্টেই কিন্তু যেমনভাবে আছে সেরকমভাবেই কিন্তু আমার করতে হবে। দেখুন কিভাবে বলা হচ্ছে বিষয়টাকে, কি করা হলো, দি স্ট্রেঞ্জার লাফড অ্যান্ড সেড, মানে অপরিচিত ব্যক্তিটি হাসলেন এবং বললেন, কি বললেন, যে আমি কুলি নই, তাহলে আই অ্যাম নট আ কুলি। ঠিক আছে, আমার নাম ঈশ্বরচন্দ্র শর্মা, তার মানে কি মাই নেম ইজ ঈশ্বরচন্দ্র শর্মা, একদম সহজ একটা ব্যাপার। ঠিক আছে, বোঝা গেছে নিশ্চয়ই। আচ্ছা, লাস্ট সেন্টেন্সটা ফলো করুন, এই যে প্যাসেজটা, এই প্যাসেজের লাস্ট সেন্টেন্সটা কি বলছে দেখুন। এখানে বলা হচ্ছে ভদ্রলোকটি লজ্জায় মস্তক অবনত করিলেন, তাহলে মস্তক অবনত করিলেন মানে করেছিলেন, পাস্ট ইনডিফিনিটে কিন্তু বিষয়টাকে আপনাকে লিখতে হবে। দেখুন কে করেছিলেন, ভদ্রলোকটি, তাই সাবজেক্ট হিসেবে লেখা হলো দি জেন্টলম্যান। ঠিক আছে, মাথা অবনত করা অর্থাৎ বোট। ঠিক আছে, বোট হিজ হেড মানে তার মাথা অবনত করেছিলেন লজ্জায়, তাহলে ইন শেম লেখা হয়েছে। ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার হয়েছে। তাহলে এই প্যাসেজটা আমাদের কমপ্লিট হয়ে গেল। পরবর্তী প্যাসেজটা দেখুন কি বলা হচ্ছে এখানে, ভালো করে পড়ে নিন, ভিডিওটাকে পজ করে বারংবার ভালো করে পড়ে নিন, তারপর আমরা এগোচ্ছি। ঠিক আছে, পড়া হয়েছে, চলুন এগোই। কি বলা হচ্ছে, কি বলা হচ্ছে দেখুন এখানে। এখানে বলা হলো মনুষ্য জাতি একাকী থাকিতে ভালোবাসে না, তাহলে একাকী থাকিতে ভালোবাসে না বিষয়টাকে আপনাকে কিসে লিখতে হবে, অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিটে কিন্তু করতে হবে। তাহলে মনুষ্য জাতি ভালোবাসে না, তাহলে সাবজেক্ট হিসেবে মনুষ্য জাতি অর্থাৎ ম্যানকাইন্ড লিখলেন। দেখুন কিভাবে করা হচ্ছে বিষয়টা, থার্ড পারসন সিঙ্গুলারের জন্য ডাজ আসবে, তাহলে কি ম্যানকাইন্ড ডাজ নট লাভ, মানে মনুষ্য জাতি ভালোবাসে না, কি করতে ভালোবাসে না, টু লিভ অ্যালোন, মানে একা বাস করতে। ঠিক আছে, বোঝা গেছে, ইনফিনিটিভ করে কিন্তু টু লিভ করা হলো। আচ্ছা, নেক্সট সেন্টেন্স দেখুন কি বলা হচ্ছে এখানে। এখানে বলছে তাহারা পিতা মাতা ভ্রাতা স্ত্রী পুত্র কন্যা প্রভৃতি পরিবারবর্গের মধ্যে, ভালো করে বুঝবেন, প্রভৃতি পরিবারবর্গের মধ্যে কি এবং প্রতিবেশী মণ্ডলে বেষ্টিত হইয়া বাস করে, তার মানে কি তারা বাস করে, তাহলে দে ডোয়েল লিখতে পারেন বা দে লিভও লিখতে পারেন,
ঠিক আছে, কাদের পরিবারের মধ্যে, এই যে বলছে প্রভৃতি পরিবারবর্গের মধ্যে, তাহলে এই যে নামগুলো বলেছে এই নামের পরিবারবর্গের মধ্যে বাস করে। ঠিক আছে, সেইভাবে আমরা বিষয়টাকে ভালো করে দেখবো। দেখুন কিভাবে করা হচ্ছে, বিষয়টা ভালো করে ফলো করুন। কি করা হলো, দে ডুয়েল মানে তারা বাস করে, বা দে লিভও লিখতে পারে। তাহলে দে ডুয়েল ইন দি ফ্যামিলি অফ, কাদের পরিবারবর্গের মধ্যে, কাদের পরিবারের মধ্যে, ইন দি ফ্যামিলি অফ প্যারেন্টস মানে মাতা পিতা লেখা হলো, ভ্রাতা মানে ব্রাদার্স, ঠিক আছে, ওয়াইফস, সানস, ডটার্স। বোঝা গেল? এইবারে দেখুন, এবং প্রতিবেশী মণ্ডলে বেষ্টিত হইয়া, তার মানে কি, অ্যান্ড সারাউন্ডেড বাই নেবার্স। বোঝা গেছে বিষয়টা কেমনভাবে কি করা হয়েছে? আচ্ছা, নেক্সট সেন্টেন্স ফলো করবেন, কি বলা হচ্ছে ভালো করে বুঝবেন। এখানে এখানে বলছে এরূপ দেখা যায়, এরূপও দেখা যায়, এরূপও বলছে, ঠিক আছে। তাহলে এরূপও দেখা যায় কোনো ব্যক্তি লোকালয় ছাড়িয়া অরণ্যে বাস করে, কিন্তু এরূপ লোক অতি বিরল। ঠিক আছে, মানে কি, এরূপও বলছে, এরূপও দেখা যায়, তাহলে কি কিসে করতে হবে আপনাকে, একদম প্রেজেন্ট ইনডিফিনাইটের কিন্তু প্যাসিভে করতে হবে। যে এরূপও দেখা যায় মানে ইট ইজ অলসো সিন দ্যাট, এরকমভাবে কিন্তু আমরা বিষয়টাকে লিখবো। দেখুন কিভাবে কি করা হচ্ছে, বিষয়টা ভালো করে ফলো করুন। কি বলা হচ্ছে দেখুন, ইট ইজ অলসো সিন দ্যাট মানে এরূপও দেখা যায় যে লিভিং দি লোকালিটি, হ্যাঁ, লিভিং মানে কিন্তু এখানে আপনাকে ছেড়ে, ত্যাগ করে, ঠিক আছে, লিভিং দি লোকালিটি পিপল, মানে লিভিং দি লোকালিটি মানে কি, মানে হলো যে লোকালয় ত্যাগ করে, ঠিক আছে, পিপল ডুয়েল ইন দি ফরেস্ট, এখানে পিপলটা কিন্তু প্লুরাল হিসেবে লেখা হলো, তাই কিন্তু আমরা ডুয়েলস লিখলাম না, ঠিক আছে। তাহলে পিপল ডুয়েল ইন দি ফরেস্ট মানে মানুষজন কোথায় বাস করে, জঙ্গলে বাস করে বা অরণ্যে বাস করে, বাট কিন্তু সার্চ পিপল আর ভেরি রেয়ার, কিন্তু এইরূপ লোক অতি বিরল। সার্চ পিপল অতি বলছে তাই আমরা কিন্তু ভেরি লিখলাম, ঠিক আছে। তাহলে সার্চ পিপল আর ভেরি রেয়ার মানে এইরকম লোক কিন্তু অতি বিরল, ঠিক আছে, বিষয়টা বোঝা যাচ্ছে। আরেকবার দেখুন ভালো করে কিভাবে করা হচ্ছে, এরূপও দেখা যায়, তার মানে ইট ইজ অলসো সিন দ্যাট, কি দেখা যায়, কোনো ব্যক্তি লোকালয় ছাড়িয়া অরণ্যে বাস করে, সেটাকে এইভাবে লেখা হলো লিভিং দি লোকালিটি পিপল ডুয়েল ইন দি ফরেস্ট, এটা কিন্তু এরকম লোক অতি বিরল দেখা যায়, তার মানে বাট সার্চ পিপল আর ভেরি রেয়ার। ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার হয়েছে। আচ্ছা, নেক্সট সেন্টেন্স দেখুন। দেখুন এখানে কি বলা হচ্ছে, অধিকাংশ লোকই গ্রামে, শহরে ও নগরে পরস্পরের নিকট বাড়ি নির্মাণ করিয়া বাস করে। তাহলে অধিকাংশ লোক এখানে সাবজেক্ট, তাহলে মোস্ট অফ দি পিপল এরকমভাবে লিখবো, ঠিক আছে, বাস করে, একদম প্রেজেন্ট ইনডিফিনাইট এই বিষয়টাকে লিখতে হবে, ডোয়েল, ঠিক আছে। দেখুন সেইভাবেই করা হবে বিষয়টাকে। কি করা হলো দেখুন, মোস্ট অফ দি পিপল মানে অধিকাংশ লোক ডোয়েল বাস করে কোথায়, ক্লোজ টু ইচ আদার মানে একে অপরের কাছে, পরস্পরের নিকটে, বাই বিল্ডিং হাউসেস বাড়ি তৈরি করে, কোথায়, ইন ভিলেজেস, টাউনস অ্যান্ড সিটিস মানে গ্রামে, শহরে এবং নগরে। ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার হচ্ছে, একদম সহজ ব্যাপার। আচ্ছা, নেক্সট সেন্টেন্সটা দেখুন কি বলা হচ্ছে এখানে। এখানে বলা হলো যেখানে অল্প লোক বাস করে তাহার নাম গ্রাম, তার মানে যেখানে অল্প লোক বাস করে তাহার নাম গ্রাম, বিষয়টাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনাইটের প্যাসিভ করে কিভাবে করছি ভালো করে দেখুন। কি বলা হলো দেখুন, ইট ইজ কল্ড ভিলেজ হোয়ার ফিউ পিপল ডুয়েল, ইট ইজ কল্ড ভিলেজ মানে এটাকেই গ্রাম বলা হয়, কোনটাকে, হোয়ার যেখানে, ফিউ পিপল ডুয়েল যেখানে অল্প লোক বাস করে। ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার হয়েছে। আচ্ছা, নেক্সট সেন্টেন্সটা দেখুন কি বলা হচ্ছে, সেমভাবে কি বলছে দেখুন। এখানে বলছে যেখানে বহু সংখ্যক লোকের বাস তাহাকে শহর বা নগর বলে। তাহলে সেমভাবেই কিন্তু আগেরটা যেমনভাবে করলাম সেরকমভাবেই কিন্তু করব। দেখুন কি বলা হলো, ইট ইজ কল্ড টাউন অর সিটি হোয়ার আ লার্জ নাম্বার অফ পিপল ডুয়েল। ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার হয়েছে, আগের মতোই করা হলো। আচ্ছা, এই প্যাসেজের লাস্ট সেন্টেন্সটা দেখুন কি বলা হচ্ছে এখানে। এখানে বলা হলো যে নগরে রাজার বাস অথবা রাজকীয় প্রধান স্থান থাকে তাহাকে রাজধানী বলে। তাহলে এই পর্যন্ত ভালো করে ফলো করুন, যে কি, যে নগরে রাজার বাস, এই যে ব্যাপারটা বলছে আমরা কেমনভাবে করব, যে দিস সিটি ইন হুইচ দি কিং ডোয়েলস। ঠিক আছে, প্রেজেন্ট ইনডিফিনাইটেই কিন্তু বিষয়টাকে আমরা শুরু করব। দেখুন কীভাবে করা হচ্ছে, বিষয়টা ভালো করে ফলো করুন। দি সিটি মানে শহর, ঠিক আছে, বা নগর, ইন হুইচ যার মধ্যে, দি কিং ডোয়েলস যেহেতু এখানে কিং থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তাই ডোয়েলস হলো, যেখানে রাজা বাস করে, অর অথবা হ্যাজ আ রয়্যাল সিট যেখানে রাজকীয় প্রধান স্থান থাকে, ইজ নোন অ্যাজ সেটা কিন্তু পরিচিত কি হিসাবে, অ্যাজ ক্যাপিটাল রাজধানী হিসাবে, তাহাকে রাজধানী বলে, তার মানেই হচ্ছে ইজ নোন অ্যাজ ক্যাপিটাল। ঠিক আছে, এখানটা কিন্তু আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট প্যাসিভ করলাম। তারপরে দেখুন কি বলা হচ্ছে, যেমন লন্ডন ইংল্যান্ডের এবং দিল্লি ভারতের রাজধানী, তার মানে যেমন তাই লিখলাম, অ্যাজ লন্ডন ইজ দি ক্যাপিটাল অফ ইংল্যান্ড অ্যান্ড দিল্লি ইজ দি ক্যাপিটাল অফ ইন্ডিয়া।
ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার হয়েছে, একদম সহজ ব্যাপার। আচ্ছা, তাহলে এই পর্যন্ত ক্লিয়ার হলো। আচ্ছা, তারপরে আমাদের যে 21 নম্বর যে প্যাসেজটা আছে সেটা দেখুন, ভালো করে ভিডিওটাকে পজ করে ভালো করে বারংবার পড়ে নিন, তারপর আমরা এগোচ্ছি। ঠিক আছে, পড়া হয়েছে, চলুন তাহলে এগোই। দেখুন কি বলা হচ্ছে এখানে, ভালো করে ফলো করবেন। কি বলা হচ্ছে দেখুন, এখানে বলা হচ্ছে বেলুর মঠে অনুরূপ আরেকটি ঘটনা ঘটেছিল। তাহলে ঘটনা ঘটেছিল তার মানে কি, পাস্ট ইনডিফারেন্টে লিখতে হবে বিষয়টাকে, তাই না? তাহলে কি ঘটেছিল, একটা ঘটনা, অনুরূপ একটি ঘটনা ঘটেছিল। তাহলে অনুরূপ যে ঘটনা সেটাকেই কিন্তু আপনাকে সাবজেক্ট হিসেবে লিখতে হবে। ঠিক আছে, দেখুন সেইভাবেই আমরা বিষয়টাকে করছি। কি করা হলো দেখুন, সিমিলার ইনসিডেন্ট মানে অনুরূপ একটি ঘটনা সাবজেক্ট হিসেবে চুজ হলো, ঘটেছিল, তাই লিখলাম সেকেন্ড ফর্ম হিসেবে টুক প্লেস। কোথায় ঘটেছিল, অ্যাট বেলুর মঠ। ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার হয়েছে। আচ্ছা, নেক্সট সেন্টেন্স দেখুন কি বলা হচ্ছে এখানে। এখানে বলছে শ্রীযুক্ত বাবুরাম মহারাজ মঠের কাজকর্ম তত্ত্বাবধান করেন। তাহলে মঠের কাজকর্ম তত্ত্বাবধান করেন, এই সেন্টেন্সটা আপনার মনে হতে পারে যে এটাকে কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিটে লিখলে ভালো হয়, কিন্তু না, পুরো প্যাসেজটা যদি আপনি ভালোভাবে পড়ে থাকেন তাহলেই বুঝতে পারবেন যে এটাকে কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিটে লিখলে হবে না, অবশ্যই কিন্তু বিষয়টা কিন্তু পাস্ট ইনডিফিনিটে লিখতে হবে, মানে করেনটা কিন্তু করতে হবে। ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার হচ্ছে। দেখুন কিভাবে করছে আমরা, বিষয়টাকে ভালো করে ফলো করুন। কে করতো, শ্রীযুক্ত বাবুরাম মহারাজ, তাহলে সাবজেক্ট হিসেবে লেখা হলো শ্রী বাবুরাম মহারাজ। ঠিক আছে, তত্ত্বাবধান করতেন, তাহলে সুপারভাইজড। ঠিক আছে, বোঝা গেছে। সেকেন্ড ফর্ম লেখা হলো কি তত্ত্বাবধান করতেন, মঠের কাজকর্ম, তাহলে দি ওয়ার্ক অফ দি মঠ। ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার হয়েছে। আচ্ছা, নেক্সট সেন্টেন্স দেখবেন, দেখুন কি বলা হচ্ছে এখানে। এখানে বলা হলো রান্নার জন্য মঠে তখন ব্রাহ্মণ পাচক ছিল। তাহলে পাচক বলতে কিন্তু আপনাকে কুকের কথাই বলা হচ্ছে। ঠিক আছে, তাহলে পাচক ছিল এই যে বিষয়টা আছে, এখানে কিন্তু আপনি সাবজেক্টটাকে খুঁজে পাচ্ছেন না, তাহলে আপনাকে কি করতে হবে, অবশ্যই কিন্তু ইন্ট্রোডাক্টিভ দেয়ার দিয়ে কিন্তু সেন্টেন্সটাকে শুরু করতে হবে। ঠিক আছে, আচ্ছা দেখুন কিভাবে করা হচ্ছে বিষয়টা, প্লুরাল করব, দেখুন কিভাবে করছি। দেয়ার ওয়্যার ব্রাহ্মণ কুকস, দেয়ার ওয়্যার ব্রাহ্মণ কুকস, যেহেতু কুকস আছে তাই কিন্তু ওয়্যার হলো। ঠিক আছে, তাহলে দেয়ার ওয়্যার ব্রাহ্মণ কুকস মানে ব্রাহ্মণ পাচক ছিল। দেন ইন দি মনাস্ট্রি অফ, মনাস্ট্রি ফর কুকিং মানে রান্নার জন্য তখন সেখানে কিন্তু কি ছিল, ব্রাহ্মণ পাচক ছিল। ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার হয়েছে। তাহলে কিভাবে করলাম বিষয়টাকে আমরা, ইন্ট্রোডাক্টিভ দেয়ার দিয়ে কিন্তু পাস্টেই কিন্তু বিষয়টাকে আমরা করলাম। দেখুন পরবর্তী সেন্টেন্সটা কি বলা হচ্ছে, এখানে বলছে তরুণ ব্রহ্মচারীদের কেউ সেই ব্রাহ্মণ পাচকদের তুই তোর ভাষায় একটু তাচ্ছিল্য প্রকাশ করে কথাবার্তা বলতেন। এই যে তুই তোর ব্যাপারটা যেরকমভাবে আমাদের হিন্সটা দেওয়া আছে সেইভাবেই কিন্তু বিষয়টাকে আমরা করব। দেখুন কিভাবে কি করা হচ্ছে, কে করতো, যে তরুণ ব্রহ্মচারীদের কেউ, তাহলে সাবজেক্ট হিসেবে কিন্তু এইটাই কিন্তু আপনাকে চুজ করতে হবে কি, সাম অফ দি ইয়াং সেলিব্রেটস, তার মানে কি তরুণ ব্রহ্মচারীদের কেউ। ঠিক আছে, দেখুন সেইভাবে বিষয়টাকে আমরা করব, ভালো করে ফলো করুন। দেখুন কিভাবে কি বলা হচ্ছে, সাম অফ দি ইয়াং সেলিব্রিটস মানে তরুণ ব্রহ্মচারীদের কেউ করতো, তাহলে পুরাতন একটা অভ্যাস বোঝাচ্ছে, তাহলে কিন্তু আপনাকে ইউজ টু কিন্তু ব্যবহার করতে হবে। ঠিক আছে, তাহলে ইউজ টু কনভার্স মানে তাদের সঙ্গে কথোপকথন করতো কি হিসাবে, উইথ দোজ ব্রাহ্মণ কুকস, সেই ব্রাহ্মণ কুকসদের সাথে, অ্যাড্রেসিং দেম তাদেরকে এমনভাবে সম্বোধন করে, কি সম্বোধন করে, অ্যাজ দাউ অ্যান্ড দি মানে তুই তোর ভাষায় সম্বোধন করে। ঠিক আছে, ইন আ স্লাইটিং টোন মানে তুচ্ছ তাচ্ছিল্য ভাষায়। ঠিক আছে, বোঝা গেল বিষয়টা। তাহলে সাবজেক্ট হিসেবে আমরা চুজ করলাম সাম অফ দি ইয়াং সেলিব্রেটস। ঠিক আছে, তারপরে ইউজ টু ব্যাপারটাকে আমরা ইউজ করলাম, তারপরে কি করলাম, যেরকমভাবে হিন্সটা দেওয়া ছিল সেই হিসেবেই কিন্তু আমরা দাউ অ্যান্ড দি ইউজ করে কিন্তু বিষয়টাকে কিন্তু পাস্টেই কিন্তু লিখলাম। ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার হয়েছে তাহলে। আচ্ছা, নেক্সট সেন্টেন্সটা ফলো করবেন, কি বলা হচ্ছে এখানে ভালো করে বুঝবেন। দেখুন কি বলা হচ্ছে এখানে, এখানে বলছে বাবুরাম মহারাজ এটি লক্ষ্য করেছিলেন। তাহলে পাস্ট ইনডিফিনিটে লিখবো বিষয়টাকে, কে লক্ষ্য করেছিলেন, বাবুরাম মহারাজ, সেভাবেই লেখা হলো বিষয়টা। দেখুন কি লেখা হলো, বাবুরাম মহারাজ নোটিসড ইট মানে বাবুরাজ মহারাজ কিন্তু এটা লক্ষ্য করেছিলেন। বিষয়টা ক্লিয়ার হয়েছে। নেক্সট সেন্টেন্স দেখুন কি বলা হচ্ছে এখানে, এখানে বলা হলো ব্রহ্মচারীদের উদ্দেশ্য করে একদিন বললেন। তাহলে ব্রহ্মচারীদের উদ্দেশ্য করে একদিন বললেন, এই যে বিষয়টা আছে কিভাবে করব, অবশ্যই কিন্তু আপনাকে পাস্টেই কিন্তু লিখতে হবে। ঠিক আছে, দেখুন কিভাবে করা হচ্ছে বিষয়টা। তাহলে ব্রহ্মচারীদের উদ্দেশ্যে একদিন বললেন, তাহলে কিভাবে বলা হচ্ছে দেখুন, অ্যাড্রেসিং দি সেলিব্রেটস মানে ব্রহ্মচারীদের উদ্দেশ্যে মহারাজ সেট মহারাজ বললেন। ঠিক আছে, ওয়ান ডে একদিন। ঠিক আছে, কি বলা হচ্ছে, যে বিষয়টা লেখা আছে, অর্থাৎ দেখুন, দেখো এরা গরিব লোক তাই এদের 2 টাকা নিতে হয়, এই যা বিশেষ। তাহলে এই যে বিষয়টা আছে ডিরেক্ট স্পিচে আপনাকে কিন্তু প্রেজেন্টেই কিন্তু লিখতে হবে। ঠিক আছে, তাহলে দেখো বলছে তাই লেখা হলো লুক। ঠিক আছে,
তারপরে দেখুন কি বলা হচ্ছে, দিস আর পুয়ার পিপল, সিম্পল প্রেজেন্টে লেখা হলো এরা গরিব লোক, ঠিক আছে। সো দে হ্যাভ টু অ্যাকসেপ্ট মানি অ্যাজ ওয়েজেস, তাদেরকে কিন্তু 2 টাকা নিতে হয়। দে হ্যাভ টু অ্যাকসেপ্ট, দে হ্যাভ টু অ্যাকসেপ্ট, হ্যাভ টু ব্যাপার, ঠিক আছে। দে হ্যাভ টু অ্যাকসেপ্ট কম্পালসারি আছে তাই হ্যাভ টু লিখলাম। তাহলে দে হ্যাভ টু অ্যাকসেপ্ট, তাদেরকে গ্রহণ করতে হয় মানি টাকা পয়সা, অ্যাজ ওয়েজেস মানে পারিশ্রমিক হিসাবে, ঠিক আছে, বোঝা গেল। আচ্ছা, এই যা বিশেষ, তার মানে কি এই যা বিশেষ মানে হচ্ছে এখানেই হলো পার্থক্য, বোঝা গেল বিষয়টা। এই যা বিশেষ মানে হিয়ার ইজ দি ডিফারেন্স, বোঝা গেল বিষয়টা কিভাবে কি করা হয়েছে তাহলে। আচ্ছা, নেক্সট দেখুন পরবর্তী সেন্টেন্সটা কি বলছে এখানে, ভালো করে ফলো করুন। বলা হচ্ছে কি, নতুবা তোমরা ঠাকুরের সেবার জন্য যা করছো এরাও তো তাই করছে। তার মানে কি, নতুবা যে ব্যাপারটা বলা আছে আপনি কিন্তু আদারওয়াইজ লিখতে হবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখুন পুরো বিষয়টাকে কিন্তু আমরা কিসে করব, প্রেজেন্ট কন্টিনিউয়াসেই কিন্তু বিষয়টাকে কিন্তু করতে হবে, ঠিক আছে। আচ্ছা, মানে এই করছে। তারপরে দেখুন, এদের এমনভাবে তুচ্ছ তাচ্ছিল্য করা কি ঠিক, তার মানে কি এমনভাবে তুচ্ছ তাচ্ছিল্য করা কি ঠিক, এটা কিন্তু ইন্টারোগেটিভ করতে হবে প্রেজেন্টে। দেখুন কি করা হচ্ছে, বিষয়টা ভালো করে ফলো করুন, বুঝতে পারবেন তাহলে। কি বলা হলো দেখুন, আদারওয়াইজ মানে নতুবা, ঠিক আছে। তোমরা ঠাকুরের সেবার জন্য যা করছো এরাও তো তাই করছে, তার মানে কি হোয়াট ইউ আর ডুইং ফর দি সার্ভিস অফ দি মাস্টার্স, এই যেমনভাবে আমাদের হিন্সটা দেওয়া ছিল মাস্টার্স মানে ঠাকুরের জন্য, ঠিক আছে। তাহলে হোয়াট ইউ আর ডুইং ফর দি সার্ভিস অফ দি মাস্টার দে আর ডুইং দি সেম, বোঝা গেছে বিষয়টা, প্রেজেন্ট কন্টিনিউয়াসে করা হলো। তারপরে দেখুন, ইজ ইট রাইট টু ইনসাল্ট দেম ইন সাচ আ ওয়ে, মানে এটা কি ঠিক তাদেরকে এইভাবে তুচ্ছ তাচ্ছিল্য করা, মানে তাদেরকে এইভাবে ইনসাল্ট করা, বোঝা যাচ্ছে বিষয়টা। তাহলে কিন্তু সিম্পল প্রেজেন্টের কিন্তু ইন্টারোগেটিভ করে কিন্তু আপনাকে বিষয়টাকে করতে হবে, ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার হচ্ছে তাহলে। আচ্ছা, পরবর্তী সেন্টেন্সটা ফলো করবেন, লাস্ট যে সেন্টেন্সটা আছে এই প্যাসেজের, কি বলছে, তার কথায় সকলে চমক ভাঙলো, ঠিক আছে। আচ্ছা, সকলে চমক ভাঙলো মানে সকলের চমক ভেঙেছিল, পাস্ট ইন্ডিপেন্ডেন্ট করতে হবে। আচ্ছা, সকলের দৃষ্টি ও ব্যবহার সেই থেকে পরিবর্তিত হলো, এই বিষয়টাকেও কিন্তু সেরকমভাবেই কিন্তু করতে হবে। দেখুন কীভাবে করা হচ্ছে বিষয়টা, তাহলে তার কথায় সকলে চমক ভাঙলো, কীভাবে করছি, হিজ ওয়ার্ডস মানে তার কথা ওপেন্ড এভরি ওয়ান্স আই, সবার চোখ কিন্তু খুলে দিয়েছিল। তাহলে চমক ভাঙলো বিষয়টাকে আমরা এইভাবে করলাম কি, হিজ ওয়ার্ডস ওপেন্ড এভরি ওয়ান্স আইস, ঠিক আছে, বোঝা গেছে। আচ্ছা, নেক্সট সেন্টেন্স দেখুন এখানে কি বলছে, পরবর্তী অংশটা, সকলের দৃষ্টি ও ব্যবহার সেই থেকে পরিবর্তিত হলো, অ্যান্ড চেঞ্জ টুক প্লেস মানে একটা পরিবর্তন এসেছিল, পাস্ট ইন্ডিপেন্ডেন্ট করা হচ্ছে, ইন দেওয়ার পারসেপশন তাদের দৃষ্টিভঙ্গিতে, অ্যান্ড বিহেভিয়ার এবং ব্যবহারে, দেয়ার আফটার মানে তারপর থেকে, ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার হচ্ছে একদম সহজভাবে কিন্তু পাটে পাটে কিন্তু আমরা সাজিয়ে দিলাম। আচ্ছা, তাহলে এইভাবে আমাদের এই প্যাসেজটা কমপ্লিট হলো। আমাদের পরবর্তী অর্থাৎ 20 নম্বর যে প্যাসেজটা, লাস্ট প্যাসেজটা দেখুন কি বলা হচ্ছে এখানে, ভালো করে পড়ে নিন, ভিডিওটাকে পজ করে বারংবার, তারপর আমরা এগোচ্ছি, ঠিক আছে। পড়া হয়েছে, চলুন তাহলে এগোই। দেখুন কি বলা হচ্ছে এখানে, ভালো করে বুঝবেন কি বলছে। এখানে বলছে, মানসিং ঈশা খাঁর প্রস্তাবে সম্মত হইলেন, মানসিং কার প্রস্তাবে সম্মত হয়েছিলেন, ঈশা খাঁর প্রস্তাবে, ঠিক আছে। দুর্গের বাইরে দুইজনে যুদ্ধ আরম্ভ হইল, তাহলে বিষয়টা কিন্তু আপনাকে পাস্টেই কিন্তু লিখতে হবে। দেখুন আমরা সেইভাবেই করছি বিষয়টাকে। কি করা হলো, মানসিং এগ্রিড টু দি প্রপোজাল অফ ঈশা খাঁ, ঠিক আছে, সম্মত হয়েছিল ঈশা খাঁর প্রপোজালে, অ্যান্ড দি টু এবং তারা দুজনে স্টার্টেড টু ফাইট মানে যুদ্ধ শুরু করেছিল, আউটসাইড দি ফোর্ট মানে দুর্গের বাইরে, ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার হয়েছে। পাস্ট ইনডিফিনাইটে কিন্তু বিষয়টাকে আমরা করলাম। পরবর্তী সেন্টেন্সটা দেখুন কি বলছে এখানে, হঠাৎ মানে সাডেনলি ঈশা খাঁর তরবারির আঘাতে মানসিংয়ের তরবারি ভাঙিয়া গেল, তাহলে বিষয়টাকে কিন্তু পাস্টে করতে হবে, পাস্ট ইনডিফিনাইটে কিন্তু প্যাসিভে করতে হবে, ঠিক আছে। দেখুন কীভাবে করছি বিষয়টাকে ভালো করে বুঝবেন। কি সাডেনলি মানে হঠাৎ ঈশা খাঁর তরবারির আঘাতে মানসিংয়ের তরবারি ভাঙিয়া গেল, তাহলে মানসিংয়ের তরবারি ভেঙে গেল, প্যাসিভে করবো কি, মানসিংস শোড ওয়াজ ব্রকেন মানে ভেঙে গিয়েছিল, কিসে, বাই দি কোপ অফ মানে আঘাতে, কিসের আঘাতে, বাই দি কোপ অফ ঈশা খান শোড মানে ঈশা খান তরবারির আঘাতে মানসিংয়ের তরবারি কিন্তু ভেঙে গিয়েছিল, ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার হয়েছে। আচ্ছা, নেক্সট সেন্টেন্সটা দেখুন কি বলা হচ্ছে এখানে, এখানে বলছে, ঈশা খাঁ তখন অনায়াসে মানসিংকে নিধন করিতে পারিতেন, এই যে পারিতেন ব্যাপারটা আসছে,
কুড হ্যাভ কিন্তু ইউজ করতে হবে। এই যে কুড হ্যাভের ব্যাপারটা কিন্তু আমরা 46 নাম্বার যে ভিডিও ক্লাস সেখানটায় দেখুন, সেখানে কিন্তু আমরা অ্যাডভান্স ইংলিশ গ্রামারের কুড হ্যাভ, উড হ্যাভ এবং শুড হ্যাভ নিয়ে কিন্তু বলেছিলাম। এখানে কুড হ্যাভ যেহেতু ইউজ করতে হবে, তাহলে কুড হ্যাভটা একটু বলে দিই। কুড হ্যাভ ব্যাপারটা কি? কুড হ্যাভ ব্যাপারটা হচ্ছে পাস্ট ইভেন্ট হবে, এবং পাস্ট ইভেন্টে অবশ্যই যে যে যিনি সাবজেক্ট, যিনি কাজটা সম্পাদন করছেন, তার কিন্তু অ্যাবিলিটি থাকা সত্ত্বেও সে কিন্তু কাজটি করেনি, এমন বোঝালে কিন্তু আপনাকে কুড হ্যাভ কিন্তু ইউজ করতে হয়। ঠিক আছে, বোঝা গেল বিষয়টা? আপনারা 46 নম্বর ক্লাস থেকে বিষয়টাকে আরেকটু ভালো করে বুঝে নেবেন। ওখানে কিন্তু আমরা কুড হ্যাভ, উড হ্যাভ এবং শুড হ্যাভ নিয়ে বিস্তারিতভাবে বলেছিলাম। আচ্ছা, তাহলে দেখুন এখানেও সেইভাবেই আমরা বিষয়টাকে করবো। কুড হ্যাভ কিন্তু ইউজ করতে হবে। দেখুন কীভাবে কী করা হচ্ছে, যে কি মানসিং কিন্তু পারতো, মানসিংয়ের ইশাখা কিন্তু পারতো, কিন্তু ইশাখা কিন্তু করেনি, তাই না? তাহলে এখানে কিন্তু তার অ্যাবিলিটি ছিল, সেই জন্যই কিন্তু সে করেনি বিষয়টা, তাই কিন্তু আপনাকে কুড হ্যাভ ইউজ করতে হবে। দেখো সেইভাবেই করা হচ্ছে কি, ইশাখা কুড হ্যাভ ইজিলি কিল্ড, মানে ইশাখা কিন্তু অনায়াসেই মানে সহজেই ইজিলি কি করতে পারতো, কিল করতে পারতো, নিধন করতে পারতো কাকে? মানসিং, মানসিংকে দেন মানে তখন। ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার হয়েছে তাহলে? আচ্ছা, নেক্সট সেন্টেন্স দেখুন কি বলা হচ্ছে এখানে। এখানে বলছে কিন্তু নিরস্ত্র শত্রুর দেহে আঘাত করিতে বীর ইশাখার অন্তর চাহিল না। তাহলে কিন্তু মানে আমরা বার্ড লিখবো, কি কার চাইনি, মানে কে চাইনি? দি হার্ট অফ দি হিরো ইশাখা, মানে ইশাখার অন্তর চাইনি, তাই না? তাহলে সাবজেক্ট হিসেবে কিন্তু আপনাকে এরকম ইউজ করতে হবে, দি হার্ট অফ দি হিরো ইশাখা। ঠিক আছে, চাইনি, তাহলে কিন্তু আপনাকে পাস্ট ইনডিফিনাইটের নেগেটিভ সেন্টেন্স কিন্তু করতে হবে। ঠিক আছে, দেখুন কিভাবে করছি বিষয়টাকে। কি করা হলো? বাট দি হার্ট অফ দি হিরো ইশাখা, দি হার্ট অফ দি হিরো অফ ইশাখাও করতে পারেন, কোনো অসুবিধা হবে না। আচ্ছা, পাস্ট ইনডিফিনাইটের নেগেটিভ সেন্টেন্স করছি, ডিড নট উইশ, ঠিক আছে, চাইনি, ইচ্ছা প্রকাশ করেনি। ডিড নট ওয়ান্টও করতে পারেন, কোনো অসুবিধা নেই। টু কোপ, আঘাত করতে, কি আঘাত করতে? টু কোপ দি বডি অফ দি আনআর্মড এনিমি, মানে নিরস্ত্র যে শত্রু, সেই শত্রু দেহে আঘাত করতে কিন্তু তার ইচ্ছা হয়নি বা সে চায়নি। ঠিক আছে, বিষয়টা বোঝা গেছে? আচ্ছা, নেক্সট সেন্টেন্স দেখুন কি বলা হচ্ছে এখানে। এখানে বলছে নিজের তরবারি মানসিংয়ের হাতে দিয়া বলিলেন। তাহলে নিজের তরবারি মানসিংয়ের হাতে দিয়া বলিলেন, এই যে বিষয়টা বলছে কি, আমরা কিন্তু কম্পাউন্ডে করব, যে নিজের তরবারি তিনি মানসিংহের হাতে দিয়েছিলেন এবং বলেছিলেন। ঠিক আছে, আচ্ছা, তারপর দেখুন কি বলছে, আপনি আমার অস্ত্র গ্রহণ করুন। তাহলে এইটা যেমনভাবে আছে প্রেজেন্টে কিন্তু করতে হবে বিষয়টাকে ইম্পারেটিভ সেন্টেন্স করে। আচ্ছা, তারপরে কি, আমি আর একখানা আনাইয়া লইতেছি, মানে আমি আর একটা নিয়ে আসব। ঠিক আছে, আর একখানা আনিয়া লইতেছি, অনেকে কিন্তু বিষয়টা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াসে করছেন, প্রেজেন্ট কন্টিনিউয়াসে কিন্তু হবে না, সেন্সটাকে ধরে বুঝবেন, বিষয়টা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াসে হবে না, ফিউচার ইনডিফিনাইটে কিন্তু করতে হবে। ঠিক আছে, দেখুন কি বলা হচ্ছে বিষয়টাকে। এখানে বলা হলো হি হ্যান্ডেড ওভার হি সোর্ড, এখানে হি বলতে কিন্তু মানসিং, ঠিক আছে, সরি ইশাখা। তাহলে হি হ্যান্ডেড ওভার হি সোর্ড টু মানসিং, মানে তিনি তার তরবারিটাকে মানসিংয়ের হস্তান্তর করলেন। ঠিক আছে, অ্যান্ড সেড, এবং বললেন, কি বললেন? আপনি আমার অস্ত্র গ্রহণ করুন। তাহলে টেক মাই উইপন, ঠিক আছে, টেক মাই উইপন, এখানে কিন্তু ইম্পারেটিভ করা হয়েছে। আচ্ছা, আমি আর একখানা আনাইয়া লইতেছি, তাহলে আই উইল টেক অ্যান অ্যানাদার ওয়ান। ঠিক আছে, আমি আরেকখানা নিয়ে আসছি, এটা কিন্তু অনেকেই কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াসে করছেন, প্রেজেন্ট কন্টিনিউয়াসে কিন্তু হয় না বিষয়টা, সেন্সটাকে ধরুন, প্রেজেন্ট কন্টিনিউয়াসে কিন্তু হওয়াই যাবে না। তাহলে কিন্তু আপনাকে কিন্তু কী করতে হবে, ফিউচার ইনডিফিনাইটে কিন্তু বিষয়টাকে করতে হবে কি, আই উইল টেক অ্যান অ্যানাদার ওয়ান। ঠিক আছে, বিষয়টা বোঝা গেছে? আচ্ছা, লাস্ট সেন্টেন্স দেখুন কি বলছে এখানে। এখানে বলা হচ্ছে ইশাখার মহত্বে মানসিং মুগ্ধ হইয়া গেলেন। তাহলে মানসিং মুগ্ধ হইয়া গেলেন বিষয়টা কিন্তু আপনাকে ফার্স্ট ইনডিফাইন্ডের প্যাসিভে করতে হবে, যে কি মানসিং ওয়াজ ফ্যাসিনেটেড বাই দি গ্রেটনেস অফ ইশাখা। ঠিক আছে, বলিলেন অ্যান্ড সেড এরকমভাবে করব। ঠিক আছে, অ্যান্ড বলিলেন যে ব্যাপারটা, তারপরে কিন্তু দেখুন কোটেশান কিন্তু দেওয়া নেই, আমরা কিন্তু কোটেশান দিয়েই কিন্তু করব। ঠিক আছে, বোঝা যাচ্ছে? দেখুন কিভাবে করব বিষয়টাকে। কি করা হলো, মানসিং ওয়াজ ফ্যাসিনেটেড, মানে মানসিং মুগ্ধ হয়েছিলেন কিসে? বাই দি গ্রেটনেস অফ ইশাখা, মানে ইশাখার মহত্বে কিন্তু মানসিং মুগ্ধ হয়েছিলেন। ঠিক আছে, বলিলেন মানে অ্যান্ড সেড লেখা হলো, ডাবল কোটেশন কিন্তু নেই, কিন্তু দিতে হবে, সেন্সটাকে ভালো করে ধরুন, পড়ুন, বুঝতে পারবেন, কোটেশন কিন্তু আনতে হবে। তাহলে ইশাখা তুমি বীর, তাহলে কোটেশনের মধ্যে লিখছি প্রেজেন্টে যে ইশাখা ইউ আর আ হিরো। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? তারপর দেখুন, তোমাকে যে বিদ্রুপ করিয়াছিলাম সেজন্য ক্ষমা প্রার্থনা করিতেছি। তাহলে করিতেছি প্রেজেন্ট কন্টিনিউয়াস লিখতে হবে। তাহলে আই অ্যাম অ্যাপোলজাইজিং ফর মেকিং ফান অফ ইউ, মানে তোমার বিদ্রুপ করার জন্য আমি তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি। ঠিক আছে,
বিষয়টা ক্লিয়ার হয়েছে? তাহলে তাহলে এইভাবেই কিন্তু আমরা আমাদের এই আজকের যে 4টে টাস্ক ছিল, অর্থাৎ ট্রান্সলেশনের যে 4টে প্যাসেজ, সেই 4টে প্যাসেজ কিন্তু আমরা কমপ্লিট করে ফেললাম। আপনাদের যদি এখনও পর্যন্ত প্রবলেম থাকে তাহলে ভিডিওটাকে কিন্তু আবার প্রথম থেকে কিন্তু ফলো করুন, অবশ্যই কিন্তু বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আপনারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং বন্ধুদের সঙ্গে প্রচুর মাত্রায় শেয়ার করুন। তাহলে আমরা এতদিন ধরে যেরকমভাবে আপনাদের এই সমস্ত ক্লাসগুলো উপহার দিয়ে এসেছি, আগামীতেও কিন্তু দিতে থাকবো। তাহলে আজকের ক্লাসটা আমরা এখানেই কমপ্লিট করলাম, পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। ধন্যবাদ।